রফিকুল ইসলাম মাদানি ওই যে কাজটা করছে, কাজটা কি ঠিক হইছে? ওর বর ঘরে বাচ্চা হইব। এই যে এক হুজুর, দেড় বেটারি হুজুর, সে যে এক বিয়ে বউ থাকতে চুপি চুপি গিয়ে আরেকটা 13-14 বছরের মেয়েকে বিয়ে করে। ওই ব্যাকলেস মহিলা 3 ইঞ্চি কিরে, এই আমার দেড় বেটারি কিরে, কি সকল শব্দ ব্যবহার করতে পারিবারিক কোনো শিক্ষা নাই? কত বড় থার্ড ক্লাস মহিলা। একাধিক বিয়ে যারা করে তাদেরকে নাউজুবিল্লাহ খারাপ ভাবে প্রমোট করা হচ্ছে, আর যারা একটা বউ তো 5টার লগে ডেটিং মারে এরা বিরক্ত। আসসালামু আলাইকুম। আমি পোস্টে দেখাবো দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে এবার কঠিনভাবে ফেসে গেলেন রফিকুল ইসলাম মাদানি হুজুর, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আজকে নতুন টপিক, রফিকুল ইসলাম মাদানি ওই যে কাজটা করছে, কাজটা কি ঠিক হইছে? ওর বর ঘরে বাচ্চা হইব। ওই সময় নিজে কুরকুনি আনে উঠছে, কুরকুরানি বিয়া করব। এই সময় কি এই কাজ কোন পুরুষের? আচ্ছা আপনারাই কম, হ্যাঁ যে কাজটা করছে এটা কি ভালো করছে? হ্যাঁ, একজন হুজুর, ঠিক আছে মানলাম ও একজন ভালো একজন হুজুর, কিন্তু ওই বর ঘরে উইব ওই সময় মিজে ওই শারীরিক চাহিদা, হ্যাঁ মানুষটা দেখছেন কত ছোট, হ্যাঁ ওই সময় কাজটা কি জরুরি ছিল? তো আবার বেশি কয়ালায় ট্যাং ট্যাং ট্যাং, বুঝছেন তো? তো আসলে ওই সময় কাজটা ঠিক হয়েছে না, কারণ একটা মহিলা এই জানে ওই সময় নিজে কি একটা মানে পরিস্থিতির শিকার হয়, কত যন্ত্রণা, তার মধ্যে আবার হ্যাঁ আকাম করে। ওই ব্যাকলেস মহিলা 3 ইঞ্চি কিরে, এই আমার দেড় বেটারি কিরে, কি সকল শব্দ ব্যবহার করতে পারিবারিক কোনো শিক্ষা নাই? কত বড় থার্ড ক্লাস মহিলা হলে তোমরা এই ধরনের শব্দ ব্যবহার করতে পারো? তোমরা কোথায় পাইছো যে তার স্ত্রী প্রেগনেন্ট এবং প্রেগনেন্ট থাকা অবস্থায় সে পাপ কাজ করবে কিংবা স্ত্রীর সাথে সে থাকতে পারবে না এই সময়? আচ্ছা, রফিকুল ইসলাম মাদানি দ্বিতীয়বার বিয়ে করেছে, এ নিয়ে যে সকল কথাবার্তা চলতেছে, আপনারা কি আজ পর্যন্ত কেউ বলতে পারবেন সে যে স্ত্রী গর্ভবতী কিংবা স্ত্রী প্রেগনেন্ট হওয়ার পর অর্থাৎ বাচ্চা প্রসব কিংবা বাচ্চা প্রসব হওয়ার আগে পরে মিলে সে পুনরায় বিয়ে করেছে, এখান থেকে এই অবস্থায় সে কোনো খারাপ কাজ করবে, কোনো পাপ কাজ করবে, এই জাতীয় পাপ কাজ করার কথা কি সে বলেই বা এই জাতীয় বিষয়কে কেন্দ্র করে কি সে বিয়ে করেছে? আমাদের দেশে কিছু মানুষের, অল্প সংখ্যক মানুষের যে এমন অ্যালার্জি শুরু হয়েছে যেটা বলার মতো না। আপনার হ্যাঁ, সে একটা ভিডিওতে বলেছে যে আমি পাপ কাজ থেকে বাঁচার জন্য বিয়ে করেছি, কথা বলে সে মিষ্টি খাচ্ছে, হাসাহাসি করতেছে। কিন্তু আমার কথা হচ্ছিল যে সকল মহিলাগুলা, ওই ব্যাকলেস মহিলা 3 ইঞ্চি কিরে, এই আমার দেড় বেটারি কিরে, কি সকল শব্দ ব্যবহার করতে পারিবারিক কোনো শিক্ষা নাই? বেয়াদবগুলো, তোমাদের মাঝে যদি ন্যূনতম যদি কমন সেন্স থাকতো, সে যে পাপ কাজের কথা বলছে এবং এই পাপ কাজের যে সূত্রটা কোথা থেকে আসছে তোমাদেরকে তো সেটা আগে বুঝতে হবে। না বুঝে তোমরা আসলে মূলত হচ্ছিল তোমরা বসে আছো উৎপাতে, কোথাও করে একটা সূত্র পাওয়া যায়, ছোট একটা কথা পাওয়া যায়, সে কথাটা নিয়ে তোমরা কি করবে, উঠে পড়ে লেগে যাবে এবং মিথ্যা প্রপাগান্ডা ছড়াবে। এই মিথ্যা প্রপাগান্ডা দিয়ে তোমরা যে কাজটা করেছো ইতিমধ্যে তোমরা পরিচিত হয়ে গেছো, তোমরা চিহ্নিত হয়ে গেছো। এই সকল নারীগুলো, যে সকল মহিলাগুলো ব্যাকলেস মহিলা, পারিবারিক শিক্ষা নাই, ফালতু মহিলাগুলো, তোমরা কি সকল শব্দ ব্যবহার করতেছে এগুলো? তো কোথায় পাইছো যে তার স্ত্রী প্রেগনেন্ট এবং প্রেগনেন্ট থাকা অবস্থায় সে পাপ কাজ করবে কিংবা স্ত্রীর সাথে সে থাকতে পারবে না এই সময় সে, মানে তোমরা কি সকল শব্দগুলো ব্যবহার করতেছো? একবার বলতেছো সে যে জেলে ছিল 2 বছর, তখন সে কিভাবে পাপ কাজ থেকে মুক্ত ছিল, কিভাবে সেখান থেকে বাঁচছে। ফালতু বেয়াদব মহিলাগুলো, কত বড় থার্ড ক্লাস মহিলা হলে তোমরা এই ধরনের শব্দ ব্যবহার করতে পারো? সে যে পাপ কাজের কথা বলছে, প্রিয় ভাইয়েরা আপনারা অবশ্যই ইতিমধ্যে দেখেছেন যে আবু তো আদনান সাহেব একটা প্রসঙ্গ টেনেছিল যে ব্যক্তি শারীরিক এবং আর্থিক কিংবা এক কথায় সেখানে বলছে যে কোনো ব্যক্তি সামর্থ্য থাকা অবস্থায় যদি একাধিক বিয়ে না করে সে গুনাহগার হবে। সেই গুনার কথা বলেছে, যে সে যে গুনাহগার হবে ওই গুনাহ থেকে বাঁচার কথা বলছে। সেখানে বিশাল ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা আছে যে গুনাহগার কেন হবে এবং নারীদের সংখ্যা বেশি সহ বিভিন্ন রকম অবহেলিত নারীর সমাজে আছে, সেগুলোকে কেন্দ্র করে এখানে এতগুলো ব্যাখ্যা আসলে এখন দিতে গেলে দিনকে দিন লেগে যাবে। যার একাধিক বিয়ে করার সামর্থ্য আছে সে যদি না করে সেটাই তার জন্য গুনার কাজ। জি, এই কথাগুলো বলার সাহস পায় না অনেকে। এখন যে কথা আসছে যে বা যারা এই বিষয়টাকে নিয়ে প্রপাগান্ডা ছড়াইতেছে এবং বিভিন্নভাবে আলেমদেরকে হেস্তনেস্ত করতেছে, তার মধ্যে সব থেকে বেশি এই যে খাটো, অর্থাৎ রফিকুল ইসলাম মাদানি কিছুটা খাটো, তাকে নিয়ে যে সকল শব্দ চয়ন করা হচ্ছে ইতিমধ্যে, এই যে তার বাসার যে লঙ্ঘন করা হচ্ছে এবং
যে মুসলমানদের ইমান নিয়ে যারা খেলতেছে এরা ইচ্ছাকৃতভাবে করতেছে, কিন্তু এদের কি কোনো লাগাম টেনে ধরার মতো কি রাষ্ট্রে কোনো আইন নেই? এই বিশেষ করে যে সকল মহিলাগুলো আসলে তাদের পরিচয় আপনারা জানেন, তাদেরকে নতুন করে পরিচয় করে দেওয়া লাগবে না, আপনারা ইতিমধ্যে দেখেছেন। এবং যার যার এলাকায় এছাড়াও এই সকল মহিলাগুলো কিন্তু চিহ্নিত মহিলা। বাংলাদেশের একজন আলোচিত আলেমে বলি আমি, জনাব রফিকুল ইসলাম মাদানী সম্পর্কে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে এর পক্ষে বিপক্ষে নানা সমালোচনা, তর্ক, যুক্তি মানে সয়লাভ হচ্ছে। বিষয়টা আমার কিন্তু একটা আমার নজরে আসছে। এটা নিয়ে আমি একটা কথা বলি, যে বিষয়টা থাকার দরকার ছিল ও তার একান্ত ব্যক্তিগত বা তার পারিবারিক মানুষদের ভিতরে সীমাবদ্ধ থাকা দরকার ছিল, সেটা এখন রাষ্ট্রে ছড়াই গেছে। আমাদের মূল জায়গাটা কিন্তু এই জায়গায়, রফিকুল ইসলাম মাদানী কয়টা বিয়ে করবে, তার কি খায়েশ উঠছে না উঠছে, সেগুলি সোশ্যাল প্ল্যাটফর্মে যখন তিনি তার খায়েশগুলাকে যখন মেটানোর জন্য যখন তিনি এই ধরনের একটা সস্তা যুক্তি দাঁড় করাবেন, তখন এটা অবশ্যই আমাদের বাংলাদেশের মতো জনবহুল অঞ্চলে বা এত কোটি মানুষের দেশে একটা বিরূপ প্রভাব পড়বে। যেহেতু রফিকুল ইসলাম মাদানী যেহেতু ওয়াজের মাধ্যমে বা নানা যে ইস্যুর মাধ্যমে পরিচিতি লাভ করছে, সেহেতু আমি মনে করি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাবিত হয় বা প্রভাব পড়ে এমন কিছু আচরণ করা যায় না। সে একান্তই সে কয়টা বিয়ে করবে কি করবে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সে যে অযৌক্তিক একটা দাঁড় করাইছে যে তার প্রথম স্ত্রী সন্তান সম্ভবা, তাই তিনি তার এই মুহূর্তে তিনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না, পাপ থেকে বিরত থাকার জন্য আরেকটা বিয়ে করতেছেন। এটা ইসলামে একাধিক বিয়ে জায়েজ আছে, বা ওনার ক্ষেত্রে যদি এটা সত্যি হয়, কিন্তু এটাকে বাংলাদেশের আপামর জনতার মাঝে একটা বিরূপ প্রভাব ফেলতে পারে। আমাদের মতো সীমিত অর্থনীতির দেশে, আমাদের সীমিত সম্পদ, সীমিত ভূমি, সীমিত ঘরবাড়ি, এই সীমিত ঘরবাড়ি বা এই অঞ্চলে মানুষ কিন্তু মানে একটা ঠুনকো অজুহাতে মানুষ কিন্তু তার যে বিবাহের মতো গুরুত্বপূর্ণ যে সম্পর্কগুলোর ভিতরে অশ্রদ্ধা এবং কি পারস্পরিক যে ঝামেলাগুলা অটোমেটিক চলে আসবে। আমি এটা সম্মান রেখে বলতেছি যে হ্যাঁ, এটা ঠিক আছে, বিবাহ সবসময় সহজ করা উচিত বা বিবাহকে আরো ইজিলি করা উচিত। যেমন আমাদের ঢাকা, কক্সবাজার সহ নানা অঞ্চলের আবাসিক হোটেলগুলোতে নিয়ে যে কি হয় সেগুলো নিয়ে কারো কোনো সারা শব্দ নাই। অবশ্যই বিয়ে একটা পবিত্র সম্পর্ক, এটার সাথে অনেকে রাসূলের বিবাহের তুলনাগুলো করতেছেন, সেটা কিন্তু সম্পূর্ণ অযৌক্তিক। সেটার প্রেক্ষাপট তৎকালীন সমাজ সংস্কৃতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থান, ওনাকে যে অশান্তিতে রাখতো যে মক্কার কুরাইশরা নানা কারণে, মানবিক কারণে, সেই বিষয়গুলোকে টোটালি কারোর সাথে কম্পেয়ার করার দরকার নেই। একজন মহামানবের সাথে একজন মানুষের তুলনা করা এটা হাস্যকর। তবে আমরা রাসূলের পথ অনুসরণ করবো, কত হাজার হাজার রাসূলের সুন্নাহ আছে, কত কিছু পালনের আছে, সেগুলো না খালি এখানে রাসূলের সুন্নাতগুলোকে একেবারে পথগুলোকে ভালো করে অনুসরণ করতেছি। তা আমি রফিকুল ইসলাম মাদানীর ব্যাপারটা আমার কাছে অবাক লাগলো, যে বিষয়টা তার ফ্যামিলিতে থাকার কথা, লিমিট থাকার কথা, সেটা তো সে তো করতেছে যে মিষ্টি খাওয়ায়, এটা আবার একটা অজুহাত দাঁড় করায় সামাজিক প্ল্যাটফর্মে, এটাকে ভিডিও আকারে, নিউজ আকারে দেওয়ার তো কোনো দরকার নাই। এতে হয় কি, মানে অন্য যারা আছে তাদের দাম্পত্য জীবনে একটা কলহ সৃষ্টি হবে, আবার একটা বিরক্তি মানে বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা আছে। তো আমি মনে করি আপনার কন্ট্রোল ক্ষমতা এত কম থাকলে আপনি আরো একাধিক বিয়ে করেন, এটা তো আমার বিষয় না, কিন্তু আপনি এটাকে সামাজিক সোশ্যাল মাধ্যমে এটাকে প্রমোট করতে পারেন না। আমাদের আপত্তি কিন্তু এই জায়গায়। তো অবশ্যই এটার আমি গৌর বিরোধিতা করি। সে একজন আলেম হিসেবে বা সে তার শারীরিক গঠন, হ্যাঁ, তার কি আসল বিষয় এগুলো আমার জানার বিষয় না। সে একজন আলেম বা বিগত স্বৈরাচারী সময়ও সে অনেক নিপীড়নের শিকার হয়েছে, সেগুলো নিয়ে আমরা সোচ্চার ছিলাম। কিন্তু যখন আপনাকে আমরা সমর্থন করছি, এই নয় যে আপনাকে আজীবনের জন্য আমরা সমর্থন অব্যাহত রাখবো। আপনিও যদি কখনো অন্যায় করেন বা কোনো রকমের আপনি এ ধরনের কার্যকলাপ করেন, আপনার বিরুদ্ধে অবশ্যই আমরা দাঁড়াবো। আসসালামু আলাইকুম। দ্বিতীয় বিয়েটাকে আমাদের রাষ্ট্রে কিভাবে দেখা হয় প্লাস কোরআনে কিভাবে দেখা হয় সেটা নিয়ে মূলত আমি কয়েকদিন যাবত আলাপ করতেছি। এই আলাপের উদ্দেশ্য এই না যে আমি সবাইকে দ্বিতীয় বিয়ে করতে বলতেছি, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে কোরআন যা বলে, আমাদের রাষ্ট্র যা বলে, দুই জায়গায় আছে। কোরআন এটাকে বলছে বৈধ, আর রাষ্ট্র দেখছে এটাকে ঘৃণিত ভাবে, মানে একাধিক বিয়েটা একটা ঘৃণিত কাজ। এখন যেই এটা করবে তাকে কোনো না কোনো সিচুয়েশনে তাকে লুচ্চা বানানো হয়। আমাদের রাষ্ট্র এবং আমাদের সমাজ এইভাবেই দেখে। এখন কথা হচ্ছে যে সমাজ আসলে এই জিনিসটাকে এইভাবে কেন দেখা শুরু করলো, এখানেই খেলা।
এই খেলাটা হচ্ছে জুডিশিয়ারির, ব্রিটিশ আইনের। ব্রিটিশ আইন মূলত এই দেশে ইসলামকে একটা ভিলেন হিসেবে দেখাইছে অলওয়েজ, এবং ব্রিটিশরা চলে যাওয়ার পরেও ওই পথেই হাঁটছে আমাদের রাষ্ট্র। তার সবচেয়ে বড় কারণ হইল এই জুডিশিয়ারি যে ব্যবস্থাপনা, এইটা হচ্ছে মানুষের মেন্টালিটিকে পরিবর্তন করে। আপনি যদি দেখেন সৌদি আরব বা আরব বিশ্বে এই বিয়েটা, একাধিক বিয়ের বিষয়টাকে ঘৃণিতভাবে দেখা হয় না। তার বড় কারণ হলো তাদের জুডিশিয়ারি এখনো আলেমরাই করে, মানে মুসলিম যে পারিবারিক আইন বলেন বা বিচার ব্যবস্থা যেটা, এইটা মুসলিম রাষ্ট্রে আলেমরাই করে। ব্রিটিশরা কি করছে? ব্রিটিশরা প্রথমে এসে আলেমদের দ্বারাই বিচার করাইছে, পরবর্তীতে ফতোয়া আলমগিরি, হেদায়া এগুলো তারা অনুবাদ করছে। অনুবাদ করে ব্রিটিশ কাজীরা আধুনিক আইন প্লাস ইসলামের আইন দিয়ে তারা আইন বানাইছে। তো এরপর থেকে মূলত ইসলামের যে আইনটা রাষ্ট্রীয় আইনের খেলাফে গেছে, সেটাকেই আসলে জঘন্য হিসেবে মানুষের মস্তিষ্কে এটা জায়গা করে নিছে। এইখানে আজ ইসলামপন্থী যারা বা আলেম ওলামা যারা, ওনাদের ব্যর্থতা হইল, ওনারা যদি ব্রিটিশ ল এর বিরুদ্ধে ন্যারেটিভ উৎপাদন করতে চান বা সেটাকে চ্যালেঞ্জ করতে চান, ওনাদেরকে কয়েকটা বিষয় জানতে হবে। একটা হচ্ছে ব্রিটিশ কমন ল, ফ্রেঞ্চ ল, মানে ব্রিটিশ আইন ছাড়া পৃথিবীতে আরো যে আইন প্রচলিত আছে, আধুনিক আইন, এগুলো ওনাদেরকে জানতে হবে, প্লাস ইসলামের আইনটাও জানতে হবে। এরপরে ওনারা কম্পেয়ার করবেন, ওনারা দেখাবেন যে গণতন্ত্র বলে আধুনিক রাষ্ট্রে আইন হয় সেই দেশের জনগণের অধিকাংশের ইচ্ছার ভিত্তিতে, আর ঔপনিবেশিক আইন হয় সেই দেশের জনগণকে সাইজ করার জন্য এবং সেই দেশের মানুষের যে ধর্মীয় অনুভূতি সেটাকে সাইজ করার জন্য। তো মজার ব্যাপার হইলো আমাদের দেশের যে ব্রিটিশ আইন, এটা এখনো পর্যন্ত ইসলামকে সাইজ করে যাচ্ছে। এবং শুধু বিয়ের বিষয়টা না, অনেক বিষয়ে আপনি হচ্ছে যে সম্পদের বিষয়ে বলেন বা আরো অনেক বিষয়ে, যেটাকে তারা তাদের আইন আমাদের উপরে চাপায় দিচ্ছে। এটার মাধ্যমে কিন্তু ইসলামের ব্যাপারে মানুষের অন্তরে নেগেটিভ চিন্তা ভাবনা তৈরি হইতেছে। বাট আলেমরা এই জিনিসটাকে খুব স্ট্রংলি ডিবেট করতে পারেন নাই। ওনারা তো হচ্ছে যে, একটা জিনিস খেয়াল করেন, ব্রিটিশরা যে জুডিশিয়ারি এই দেশে ওদের আইন চালু করছে, এটার আগে কিন্তু ওরা আগে ইসলামিক আইনটা পড়ছে। এখন ব্রিটিশরা চলে যাওয়ার পরে হচ্ছে আপনি যদি ইসলামিক আইনটাকে আপনার রাষ্ট্রে বাস্তবায়ন করতে চান, আপনাকে তো ব্রিটিশ আইন আগে জানতে হবে। কিন্তু আমাদের দেশের আলেম ওলামারা তো এই আইন পড়বে না, তারা তাদের ছাত্রদেরকে হচ্ছে কোর্টে পাঠাবে না যে তোমরা এই আইনটা পড়ো, এই আইনটা দেখে এই আইনের পয়েন্টগুলো নোট করো যে কি কি আইন ইসলামের বিরুদ্ধে যাচ্ছে, তারপর সেটার বিরুদ্ধে রিড করো, সে আইনকে চ্যালেঞ্জ করো যে ওই আইনটা যেটা 200 বছর আগে করা হয়েছে, সে আইনটা আজকের জন্য প্রযোজ্য না, সে আইনটা এই দেশের মানুষের অধিকার নিশ্চিত করে না। কিন্তু এই ধরনের কোনো চ্যালেঞ্জ তো ইসলামপন্থীরা করে নাই। কেউ কেউ আছে ইসলামপন্থী, তারা হুঙ্কার দেয় যে গণতন্ত্র আমাদের শত্রু। এই হুঙ্কারটা কেন দেয় জানেন? কারণ হলো ব্রিটিশদের সাথে 200 বছর যে তাদের লড়াইয়ের ইতিহাস, এটা হলো লজ্জার ইতিহাস, পেরে ওঠে নাই। 1947-এ ব্রিটিশরা চলে যাওয়ার পরেও আজও পর্যন্ত এই দেশের মুসলমানরা তাদের আইন বাস্তবায়ন করতে পারে নাই, কোরআনের আইন বাস্তবায়ন করতে পারে নাই। ব্রিটিশ আইন দ্বারা তারা এখনো শোষিত হইতেছে। সো এখন ওইটার সাথে ফাইট করে না পেরে এখন নতুন শত্রু বানাইছে গণতন্ত্রে, যেটা বোবা প্রাণী, যে গণতন্ত্রই মূল শত্রু, গণতন্ত্রের বিরুদ্ধে এখন লড়াই করব। তো আপনি আগের শত্রুর বিরুদ্ধে লড়াই করেন না কেন? আপনি যদি আগের শত্রুর সাথে লড়াই করেন, হেরে যে আবার নতুন শত্রু ধরেন, তাহলে আপনার শত্রু দুইটা হয়ে গেল না? আপনি আগের শত্রুটার বিরুদ্ধে লড়াই করেন। আপনি তো আমাকে গতকালকে একজন বলছেন, মানে আমি মুসলিম পন্থীদেরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে যাওয়া, আইনি প্রক্রিয়াতে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করার কারণে আমাকে একজন বলছেন